সবাইকে মনোযোগ। আপনাদের কি কোনো আছে? আচ্ছা, শুরু হয়ে গেছে রেকর্ডিং। তাহলে মাদক নিয়ন্ত্রণ 2018 সংশোধন 26-এ আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে দুই ধারা সংশোধন হয়েছে, সেটা আমরা দেখলামই। দুইয়ের দফা 12, যেটা হচ্ছে নতুন দফা শুরু হয়েছে, এগুলা নতুন দফা হিসেবে বলে, এগুলো যে পরবর্তী হয় দফা হিসেবে হয়। তো 2-12 পদ একটা ডগ স্কোয়াড। ডগ স্কোয়াডটা আমরা যদি এটাকে স্টাডি করে যেতে দেখলাম, যেটা সংশোধিত আইনে বলা রয়েছে যে মাদক দ্রব্য শনাক্তকরণ, যে ডগ স্কোয়াডের কাজটা কি, যে ডিটেক্ট মারাত্মক এই নেক্রোটিক্স বা এই মাদক শনাক্ত করানোর জন্য এটা ডিটেকশন করা ডগ দিয়ে, কুকুর দিয়ে, এবং অনুসন্ধান পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষিত কুকুর। বলছে এটা একটা ট্রেনিং প্রাপ্ত কুকুর হবে এবং উক্ত কুকুর দ্বারা পরিচালনা এবং তত্ত্বাবধান দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা থাকবেন এবং কর্মচারীদের সমন্বয়ে গঠিত অধিদপ্তর বিশেষায়িত ইউনিট থাকবে। বুঝতে পারছেন? এদের একটা, এই যে এখন কিন্তু মাদক ইউনিটে একটা ডগ স্কোয়াডও থাকবে। তারা কুকুর দিয়ে তারা বিশেষ অভিযান পরিচালনা করে তা, অথবা অন্য যেমন আমাদের র্যাবে আর রয়েছে ডগ স্কোয়াড। এখন তারাও একটা ডগ স্কোয়াড যেটা আছে, তারাও এটা তারা ডগ বিদেশ থেকে ক্রয় করে নিয়ে আসবে, তাদের একটা ইউনিট একটা টিম গঠন করবে। তো আমরাও কিন্তু এখন আমরা ডগ স্কোয়াড যেটা মাদক আমরা 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 থানা এলাকায় যারা কাজ করি তারা আমাদের তো ডগ স্কোয়াড নিয়ে যায় না। তো বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে প্রশিক্ষিত কুকুর দিয়ে এগুলা বিভিন্ন অভিযান পড়ছে, বড় বড় চালান, বড় বড় কিছু। তো এখানে জাস্ট এমসিকিউ আসবে। ডগ স্কোয়াড বলতে কি বুঝে আমরা দেখে নিলাম। খ নাম্বার উত্তর, মাদক দ্রব্য শনাক্ত অনুসন্ধান কার্যক্রমের জন্য উদ্দেশ্যে প্রশিক্ষিত কুকুর এবং কুকুর পরিচালনা যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মরত থাকবেন এবং কর্মচারী সমন্বয়ে বিশেষায়িত ইউনিট থাকবে। সবাই ক্লিয়ার? ডগেসি উদ্দেশ্য দরকার নেই। এখানে ওই যে 12 খতে দেখলাম ডিজিটাল ডিভাইস অর্থ সাইবার সুরক্ষা যে আইনটা রয়েছে 26-এ, এখানে এই সেই আইনে যেটা আছে সেটাই হিসেবে আর অন্য কিছু দরকার নেই। এখানে অন্য কিছু দরকার নেই। আচ্ছা, এখানে আরেকটা ওনার রয়েছে নিরাপত্তা হেফাজত। এখান থেকে চলে গেছে নাকি? এখান থেকে কপি করা ছিল তো। আচ্ছা, 14-তে। 14, হ্যাঁ 14, এখানে উপরে একটু ছিল। আচ্ছা যাই হোক, একটু নিরাপত্তা হেফাজত এখান থেকে মনে হয় হয়ে গেছে, লেখা ছিল কবি থেকে হয়ে গেছে। আর যাই হোক, এখানে নিরাপত্তা হেফাজত, এই নিরাপত্তা হেফাজত বলতে কি বোঝানো হচ্ছে এখানে 14-তে, একটু মনোযোগ দেন। নিরাপদ হেফাজতটা বলতেছে এখানে যে আপনার আহ, আপনি যে আসামিটা ধরলেন মাদক সংশ্লিষ্ট, এই আটককৃত, আটক করার পর থেকে আপনি যে থানা সংশ্লিষ্ট সোপর্দ করার পূর্বে, থানায় রাখার পূর্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে অবস্থান থাকে। মূলত আইনটা তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আমরা যে তারা তাদের কার্যক্রম তো করছিল, আমরা কার্যক্রম করতেছি। বাট আমরা যে তারা বলতেছে যে মাদক সংশ্লিষ্ট অপরাধে যারা আটককৃত ব্যক্তি আটকের পর হতে থানায় সোপর্দের পূর্বে, সরাসরি থানায় না, বলতে এটাই যে হেফাজতে অবস্থান কাল বলবে। এই যে নিরাপত্তা হেফাজত, তাদের হেফাজতে নিরাপত্তা হেফাজত। এখন র্যাবের কাছে থাকলে র্যাবের নিরাপত্তা হেফাজত থাকবে, যদি মাদকের থাকে মাদকের কাছে থাকবে, পুলিশের কাছে থাকলে পুলিশের হেফাজত থাকবে। এই কথাটা বলছেন 14-তে নিরাপত্তা হেফাজত বলতে বোঝায় এটাই, এই যে আইনটা বলা রয়েছে যে মাদক সংশ্লিষ্ট আটককৃত ব্যক্তি আটকের পর থানায় সোপর্দের পূর্বে, মনোযোগ দিন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে বলছিলাম, নিরাপত্তা হেফাজতের যে বিষয়টা। তাহলে হচ্ছে মাদক সংশ্লিষ্ট অপরাধে আটককৃত ব্যক্তিকে আটকের পর হতে সংশ্লিষ্ট সোপর্দের পূর্বে, অর্থাৎ আটকের পর থেকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ পর্যন্ত যেখানে থাকবে সেটাই হচ্ছে হেফাজত অবস্থান করা। সময়কালটা কি? এই নিরাপত্তা হেফাজত সময়কাল কখন গণ্য হবে? সংশ্লিষ্ট থানায় সোপর্দের পূর্ব পর্যন্ত, যতক্ষণ আমার থানা নিচ্ছে, এই যে র্যাবে এই মামলা দিচ্ছে, মাদক আইনে মামলা দিচ্ছে, দিচ্ছে না মাদকের, ওই যে মাদকের যারা থাকে, এটা কি বলে, ডিএনসিসি নাকি কি, যারা এরা এই দেয়, যেটা বলছিলাম নির্বাহী তদন্ত, মনোযোগ দেন 14 খতে, এটা তো কতে 14-তে বলছে নির্বাহী তদন্ত। আচ্ছা, ওটা আমি যখন পিডিএফটা দেবো ঠিক এডিট করে দিব। নির্বাহী তদন্ত যেটা বলছিলাম, যেটা এর 157-তে দেখবেন, এই কথাটা বলছে যে ওই যে, অর্থাৎ এই নির্বাহী তদন্তটা কথা পুলিশ প্রয়োগ নিষেধাজ্ঞা তাহলে লিখেছে যে নির্বাহী তদন্ত 157, যেটা আমরা যেটা পাই। আপনাদের পিআরবি থাকলে একটু দেখে নিন, আমাদের 157 মেবি দেখেন তো, একটু বের করে দেখেন পিআরবি 157টা কি। আচ্ছা, এখানে আবার মাদক দ্রব্য ট্রাইব্যুনাল গঠিত কথা বলছে, এটা একটু দেখে নেবেন, ওটা সাব ইন্সপেক্টর পড়বেন, আপনাদের পড়া দরকার নাই। আর এখানে যে দফা টফা, দাড়ির পরিবর্তে চিহ্ন প্রতিস্থাপিত, এগুলা কোনো কিছু দরকার নাই। ওই 36-এ যেটা আছে সাইবার, সাইবার শব্দে সাইবার স্পেসটা যেটা আমরা সাইবার সুরক্ষা যেটা করছি, এই এখানেও সকল ডিজিটাল ডিভাইস, নেটওয়ার্ক, ফিজিক্যাল ভার্চুয়াল জগৎ যা যা কিছু আছে এইটার সাথে কানেক্টেড ইন্টারনেটের যোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক, কোয়ান্টাম, ব্লক চেকিং, কম্পিউটার লার্নিং, কৃত্রিম এক বুদ্ধিমত্তা যা কিছু, গেমিং নেটওয়ার্ক, এডিটিং, ফ্যাকচুরিং মেশিন ডিভিস, ক্লাউড, তারপর হচ্ছে ইন্টারনেট অফ থিংস, সোশ্যাল মিডিয়া, অন্য সকল আধুনিক যে ইলেকট্রনিক যেগুলো থাকবে, এগুলো অপটিক্যাল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ডাটা মেমোরি, অ্যাক্সেসেস, প্রেরণ, সংরক্ষণ, সকল নন হিউম্যান হিউম্যান এগুলো সংগঠিত হবে। তো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কি করবে, ডাটা ট্রাফিক, কৃত্রিম, এগুলো অন্তর্ভুক্ত। জাস্ট এটা হচ্ছে রিডিং করবেন, আর কিছু দরকার মুখস্থ করার কোনো দরকার নেই। সাইবার স্পেস বলতে কি বোঝায়, যে আন্ত সংযুক্ত সকল ডিজিটাল নেটওয়ার্কের সকল ফিজিক্যাল ভার্চুয়াল, এইটুক লিখে পরীক্ষা যদি আসে যে সাইবার স্পেস বলতে কি বোঝায়, একবার এইটুক লিখলে মার্ক দিয়ে দেবো আপনাকে।
যে একটা শর্ট কথা বলা হয়েছে, আন্তঃসংযোগকৃত সকল ডিজিটাল, একের একটা কথার ভিতরে বলা হয়েছে যে আন্তঃসংযোগকৃত অল কানেক্টেড অল ডিভাইসের সাথে কি নেটওয়ার্কের সকল ফিজিক্যাল এন্ড ভার্চুয়াল জগৎ, জাস্ট এটাই হচ্ছে সাইবার স্পেস। আচ্ছা, এখন হাজতখানা 37, হাজতখানার কথা আসছে, তাহলে হাজতখানা 37 দেখবো। এখন এই হাজতখানাটা কেমন, যে হাজতখানা হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক, অর্থাৎ তাদের কর্তৃক যে মাদক অপরাধ সংশ্লিষ্ট গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিরাপদে হেফাজতে রাখা। এটা আমি জাস্ট ফেসবুকে দিছিলাম, সবাই ক নাম্বারটা, এক নাম্বারটা উত্তর দিচ্ছে কিনা ভুল। সবাই লিখছে যে গ্রেপ্তারকৃত সকল ব্যক্তিকে হাজতখানা বলা হয় না। প্রশ্নটা করছে মাদক থেকে, এই জন্য উত্তর হবে যে মাদক অপরাধ সংশ্লিষ্ট গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে আটক রাখার ব্যবস্থা। যদি ক খ থাকতো তাহলে দুইটাই হয়ে যেত, যদি ক খ আলাদাভাবে আছে, এই জন্য প্রশ্ন করছে মাদক থেকে। তাহলে হাজতখানা বোঝাচ্ছে আমাদের মাদক অপরাধ সংশ্লিষ্ট যদি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে রাখার, আটক আটক রাখার স্থান, সেটাই হচ্ছে। আচ্ছা, এরপরে যেগুলো হচ্ছে এগুলা বিধান সংশোধন মনোগ্রাম, এই যে অধিদপ্তর মনোগ্রাম কি হবে নির্ধারিত পদ্ধতির, এগুলা কোনো পড়ার দরকার নেই, দেখারও দরকার নেই, এগুলা জাস্ট মজুর টজুর সংরক্ষণ, কোনো টেনশন দরকার নেই। এগুলা আমি দেখছি, এখানে টাকার পরে লক্ষ টাকা শব্দগুলো বন্ধনে 5 লক্ষ টাকা শব্দগুলি প্রতিস্থাপিত হবে, এগুলা আপনার দরকার নেই, কোনো দরকার নাই। স্যার, কোনো, এখন যেখান থেকে দরকার সেখান স্যার, থেকে আমরা দেব। তালিম। স্যার, আমি একটু ওই যে আমাদের এক পুলিশ, আমাদের অফিসের একটা পুলিশ মানে সদস্য, তার বাচ্চা মারা গেছে স্যার, আচ্ছা একটু জানতে আচ্ছা, চাচ্ছিলাম বুঝতে স্যার। পারছি, ঠিক আছে, আপনি লিভ নিচ্ছেন, ওকে ওকে, যান আপনি, ওকে, থ্যাংক ইউ। তালিম, অসুবিধা নেই, পরে আমরা কভার করে দেবো। 25, সবাই একটু মনোযোগ দেন। 25-এর ক, আগ্নেয়াস্ত্র গোলাবারুদ বহন ব্যবসার সঙ্গে নির্বাহী তদন্ত, এখানে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছে। এই নির্বাহী তদন্তের ক্ষেত্রে ওখানে যা দেখলেন আমরা পিআরবি কানেক্টের সাথে বলে 1943 বিধি অনুসরণ করবেন। বাট এখানে 25-এর পথে বলছে যে এ আইনের অধীনে দায়িত্ব পালনকালে, আই রিপিট, এ আইনের অধীন দায়িত্ব পালন করে, কোথায়, মাদক আইনের দায়িত্ব পালনকালে অধিদপ্তরে আগ্নেয়াস্ত্রের প্রাধিকার প্রাপ্ত যারা হবে, যারা আইনে অধিকার প্রাপ্ত হবে, তাদের অফিসার সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে আগ্নেয়াস্ত্র গোলাবারুদ বহন, ব্যবহার, সংরক্ষণ করতে পারবে। এবং সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতি গুলি বর্ষণের ক্ষেত্রে প্রয়োজন নির্বাচন পর্যায়ে, আপনি ওখানে যে মাদক ধরতে গেছেন ওখানে গুলাগুলি হতে পারে, হতে পারে না, তাই নয় কি? আর মাদক আইনে গেছেন, মাদক ধরতেন, গুলাগুলি অন্য বা গুলি করছেন, আইন তো একটার সাথে কানেক্টেড দেবে যাতে আপনি কি পেতে পারেন, আপনি সুরক্ষা পেতে পারেন। বলছে সরকার কর্তৃক নির্ধারিত যে গুলি বর্ষণের ক্ষেত্রে যে প্রয়োজন নির্বাহী তদন্ত, আমরা পিএবি 153 যেটা জানি আমরা, অ্যাজ পার অ্যাকর্ডিং টু রাইট অফ প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে জানি, আসামি গ্রেপ্তার ক্ষেত্রে জানি। তো এই ক্ষেত্রে বলছে নির্বাহী তদন্ত করে, যদি গুলি বসে না সেটা নির্বাহী তদন্ত পরিচালিত হবে। এই ক্ষেত্রে যে অধিদপ্তর রয়েছে, এই অধিদপ্তর প্রধান কার্যালয়ে সকল অফিসে ভবনে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে, যথাযথ প্রশিক্ষণ প্রদান, তাদেরকে প্রশিক্ষণ থাকবে এবং শিক্ষিত করে প্রশিক্ষিত করে তাদেরকে জনবল নিজস্ব আর্মরা অস্ত্রাগার নির্মাণ করতে পারে। এটা সকলের ক্ষেত্রে, সকল ইউনিটের কথা বলছে। যে আগ্নেয়াস্ত্র গোলাবারুদ ক্ষেত্রে যে এটা নির্বাহী তদন্তের বিধান কি, জাস্ট ওই যে আপনি লিখবেন 1943 সালের বিধান অনুসরণ করে 25-এর ক অনুসরণ করে এই কার্যক্রম পরিচালনা করা যাবে, জাস্ট এই উত্তর লেখা হবে। এই হচ্ছে 25-এর ক, আগ্নেয়াস্ত্র গোলাবারুদ সম্পর্কে নির্বাহী তদন্ত। এখানে মোটামুটি আমি আপনাদেরকে 5টা এমসিকিউ আছে, একটু দিয়ে দিবেন, পারবেন, এগুলো দিয়ে দিচ্ছি। অধিদপ্তর আগ্নেয়াস্ত্রের প্রাধিকার অফিসার কোন পদ্ধতি আগ্নেয়াস্ত্র গোলাবারুদ করবে, সেটা সরকার কর্তৃক যে নির্ধারিত পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে কি করবে, নির্বাহী তদন্ত করবে। যা আছে এগুলো একটু দেখে নেবেন, এগুলো পড়লেই পারবেন। 25-এর খ, এটা একটু ইম্পর্টেন্ট। 25-এর খটা একটু ইম্পর্টেন্ট, এখানে কি আছে, হাজতখানা স্থাপন, অর্থাৎ স্থাপনটা কি, ইস্টাবলিশমেন্ট, ইস্টাবলিশ করবেন, যেটা ইস্টাবলিশমেন্ট এবং ম্যানেজমেন্টটাকে বানাবে। হাজতখানা স্থাপন 25-এর খ, যে এটার অধিদপ্তর সকল কার্যালয়ে এটা হাজতখানা থাকবে, এবং এটা কি হবে, অবশ্যই এটার স্থাপনা পরিচালনা করতে হবে, এবং এই আইনের অধীনে সকল যাদেরকে গ্রেপ্তার করে আনবেন, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে যে আদালতের উপস্থাপনের নিমিত্তে যাদেরকে গ্রেপ্তার করবেন আইনানুগ সময় পর্যন্ত হাজতখানা নিরাপত্তা হেফাজতে আটক রাখা যাবে। বুঝতে পারছেন, এই যে হাজতখানা স্থাপন, হাজতখানা নিরাপত্তার কথা বলছে। এবং এই হাজতখানা নিরাপত্তা, তত্ত্বাবধান, পরিদর্শন, জবাবদিহিতা, মানবাধিকার সুরক্ষা, যে আইনগুলোর কথা বললাম, যে এই জবাবদিহির জন্য বিষয়টা সরকার কর্তৃক যে সকল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এই ইনস্ট্রাকশন গুলো অবশ্যই সরকার কর্তৃক প্রদত্ত হবে। এবং শুধু এও নয়, এই পুরুষ এবং নারীর ক্ষেত্রে আলাদা কি করতে হবে, হাতখানা থাকতে হবে। এবং শুধু আরো নয়, শিশু আইন থাকলে শিশু আইনের কথা বলা রয়েছে, এদেরকে আলাদা অনুযায়ী ব্যবস্থা থাকবে। তাহলে আমরা কি বললাম, পুরুষ নারীর জন্য পৃথক ব্যবস্থাপনা থাকবে, শিশুদের জন্য 2013 সালে যে আইনটা পড়েছিলাম সেখানেও আমরা প্রয়োজন ব্যবস্থা করতে হবে। তাহলে এখানে হাজতখানা স্থাপন ব্যবস্থানের কথা বলছে, যে বলতে বলতে পারে যে হাজতখানা স্থাপনের ব্যবস্থানের বিধান কি, কেমন হবে, এর জবাবদিহিটা কেমন, এটা কোন আইনে বলা রয়েছে, এই 25-এর খ থেকে লিখবে। এখানেও 5টাই বলছে যে হাজতখানা ব্যবস্থাপনা কোন সকল কার্যালয়ে একই ব্যবস্থাপনা থাকবে, সেই আইনের বিধানে যে যে সকল বলা রয়েছে। এই ক্ষেত্রে যে হাজতখানা নিরাপত্তা
তত্ত্বাবধান, পরিদর্শন, জবাবদিহিতা, মানবাধিকার সুরক্ষা বিষয়ে কে নির্ধারণ করবে? অবশ্যই সরকার। এই এমসিকিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে হাজতখানার নিরাপত্তা, তত্ত্বাবধান, পরিদর্শন, জবাবদিহিতা, স্বাস্থ্য, মানবাধিকার সুরক্ষা কে নির্ধারণ করবে? মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট? উত্তর হবে সরকার। সবাই লিখবে যে, সবাই লিখবে মহাপরিচালক, স্বরাষ্ট্র, যার যেটা মন চায় লিখবে। আচ্ছা, এরপরে দেখি 25-এর গ। 25-এর গটা কি? 25-এর গ বলছে প্রজিকিউশন আদালতের কার্যক্রমের সহায়তা। এই যে আমি বললাম এটা কিন্তু আদালতের কার্যক্রম, এটা আপনার কোনো কার্যক্রম। তবে আমরা যেহেতু আহ কোর্টের সাথে কানেক্টেড, এই জন্যই মামলার যখন বিচার কথা নিশ্চিত বোঝা করার যাচ্ছে না। জন্য। শোনা যায় না স্যার? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যায়? নেটের স্যার কথা সমস্যা। বুঝি না স্যার। মেসেজ দেন, মেসেজ দেন। না আমি কথা শুনতে পাচ্ছেন? স্যার এবার শুনতে পাচ্ছি না স্যার, না, আগে শোনা। আচ্ছা ঠিক আছে, একটু নেটের কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, এখানে একটু নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে এখন যেটা দেখতেছি প্রসিকিউশন আদালতের কার্যক্রমের সহায়তা। খুবই চমৎকার, এটা একটু দেখে নেবে যে আমরা আমাদের কাজটা হচ্ছে মামলার বিচার নিশ্চিত করার জন্য মামলার পরিচালনা, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কি করা, সহায়তা করা, সমন্বয় সাধন করা, আদালতের প্রয়োজন তথ্য নথি সর্বউদ্দেশ্যে অধিদপ্তর প্রতি জেলার আদালত ভবন প্রসিকিউশন শাখাকে স্থাপন করতে পারে। এটা প্রসিকিউশন শাখা বলে দিচ্ছে যে আদালত কার্য সহায়তা করা। এই প্রসিকিউশন শাখায় যারা থাকবে অফিসার, আদালতের মামলা সংক্রান্ত তথ্য সংগ্রহ, তথ্য এবং নথিপত্র, তদন্ত অগ্রগতি, আদালত আলামত প্রদর্শন, সাক্ষীর উপস্থিতি, বিচার কার্যাঙ্গের অন্যান্য বিষয়ে সমন্বয় করবে। এটা হচ্ছে 25-এর ক। জাস্ট এগুলোর এই আইনগুলো কখনো, এগুলো যখন সমন্বয় কোনো কোনো জায়গায় ঘাটতি থাকে, যেগুলো হচ্ছে না, তখনই কিন্তু সংশোধনী কোনো কিছু অ্যাড করে আমাদের কার্যক্রম গুলো তড়িৎ গতিতে করানো হয়, এবং আমরা যাতে এটা ইনশিওর করি যে এই কাজগুলো হচ্ছে। সংশোধন কেন করে? যে এগুলো হচ্ছে না, কোনো এগুলোর সাথে কোনো ব্যত্যয় ঘটতেছে, এই জন্য করা হয়েছে। তো প্রসিকিউশন আদালতে কার সহায়তা করবে? কত? 25-এর গতে। আচ্ছা, সহজ আছে, কোনো টেনশন নাই। এখন যেটা হচ্ছে আপনার 35-এর ক, মনোযোগ দেন। এই 35-এর কত হচ্ছে মাদক সংক্রান্ত সাইবার নিয়ন্ত্রণ করবে। মাদক সংক্রান্ত সাইবার নিয়ন্ত্রণ করবে কিরকম? এটা হলো এমসিকিউ, একটু মনোযোগ দেন। এই সরকার করতে কি করবে, একটু হেডলাইনটা দেখেন যে মাদক সংক্রান্ত সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করবে। মাদক সংক্রান্ত সাইবার যে রিলেটেড যেসব, অর্থাৎ সরকারের অধিদপ্তরের সাথে যে সাইবার নিয়ন্ত্রণ শাখা থাকবে, ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি, এই যে মাদক একদম ডিজিটাল ল্যাবরেটরিতে যা পরীক্ষা টরীক্ষা হচ্ছে, এই জন্য সাইবার স্পেসে গঠিত যেসব অপরাধের শনাক্তকরণ হবে, প্রতিরোধ হবে, উক্ত অপরাধের বিচার কার্যক্রম, আদালত যাই কিছু, এই যে অপরাধ ট্রাইব্যুনাল করতে পরিচালিত। তো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী প্রতিষ্ঠানে যদি কোনো তথ্য প্রযুক্তি বা ইন্টারনেট, ডার্ক ওয়েব, এই যেগুলো কিন্তু খুব ভালো জিনিস না, সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, এনক্রিপ্ট প্রটেক্ট যেটা আছে, মেসেজিং, কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদকে ক্রয় বিক্রয় করে। অনেক সময় ডিজিটালের মাধ্যমে দেখেন, এই আইনগুলো কেন করা হচ্ছে? মাদক সংক্রান্ত সাইবার ক্রাইম এখন, মাদক তো এখন নেট ভিত্তিক হয়ে গেছে। বিভিন্ন দেখবেন সীসা বিভিন্ন কিছু বিক্রি করে এখন, যেগুলো হচ্ছে আমাদের ইয়াবা, এখন হচ্ছে একটা নিলে একটা ফ্রি, বুঝতে পারে না, কিন্তু ঠিকই পাচার হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, মাল ঠিকই চলে যাচ্ছে। দেখলে মেসেজিং এখন তার ঘরে বসে কেউ পাচার, অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে কুরিয়ার হচ্ছে। যেগুলো হচ্ছে সরবরাহ, পরিবহন, বিতরণ, যোগাযোগ, কমিউনিকেশনের ক্ষেত্রে পরিচালনা করলে এই সবগুলো ডিজিটাল পেমেন্ট, এই যে আমরা যেগুলো পড়ছিলাম, যে ডিজিটাল পেমেন্ট গুলো আমরা গতকাল করেছিলাম জয়েনে, এবং ই ওয়ালেট, ভার্চুয়াল সম্পদ এবং ক্রিপ্টো কারেন্সির কথা বলছিলাম, এগুলো অপরাধ বলে গণ্য হবে। মাদক সংক্রান্ত এই সংশোধন। তবে ডিজিটাল তথ্য সংগ্রহণকে জব্দের ক্ষেত্রে কি করবেন? মনোযোগ দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 35-এর ক। এই ডিজিটাল তথ্য সংগ্রহণ জব্দের ক্ষেত্রে কি করবেন? যে অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, যিনি সাব ইন্সপেক্টর নিম্ন নয়, মোবাইল ডিভাইস, সার্ভার, ক্লাউড স্টোরেজ, ডিজিটাল ওয়ালেট, যা কিছু থাকবে, ইলেকট্রনিক তথ্য সব জব্দ সংরক্ষণ করবেন এবং ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করবেন। বুঝছেন? যাই কিছু ডিজিটাল কারেন্টের যা কিছু আছে সবকিছু আপনি পরীক্ষার ব্যবস্থা করবেন। এবং শুধু এ নয়, মাদক দ্রব্যের সাথে প্রচার, ক্রয়, বিক্রয়, ব্যবহার, যারা উৎসাহ দিবে, প্ররোচনা দেবে, এবং অনলাইন উত্তপদ ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম কোনো শনাক্ত হলে মহাপরিচালক কি করবে? এই অপসারণ কি করবে? ব্লক করে। সব যে আপনি অন্য আইনে বলছেন, ব্লক করার ক্ষমতা থাকবে এদেরকে। এবং ব্লক করার ক্ষমতা থাকবে, এবং কাদের মাধ্যমে ব্লক করবে? সেটা হচ্ছে বিটিআরসির মাধ্যমে। এটা এমসিকিউ, যে টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এই শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? সবাইকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি তাহলে আমরা স্যার, কি শোনা বললাম? যাচ্ছে। আচ্ছা, ডিজিটাল জবদের ক্ষেত্রে এই এই আর লাস্টের কথা মনে হয় আপনাদের আসে নাই, যে আপনার যে ডিজিটাল প্ল্যাটফর্ম যদি শনাক্ত হয়, এগুলোকে ব্লক করার জন্য বাংলাদেশে ওই বিটিআরসি অনুরোধ করবে, যেটা আমরা যে ডিজিটাল নিরাপত্তা নিয়ে বলছিলাম, তথ্য প্রযুক্তি এবং সাইবার, ওই কথাটা বলা রয়েছে, ব্লক করা। এবং টেলিযোগাযোগ কমিশন অনুরোধ করতে পারবে। এই 35 করা ভেরি ইম্পর্টেন্ট, যে মাদক সংক্রান্ত সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করবেন এবং ইহা জব্দ করার পরবর্তী কার্যক্রম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 35 ক।
আই রিপিট 35 কপি ইম্পর্টেন্ট লিখিত প্রশ্ন জন্য যারা সাব ইন্সপেক্টর এসআই পরীক্ষা দেবেন কনস্টেবল থেকে এসআই, যে মাদক দ্রব্য সাবে সংক্রান্ত নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থা গ্রহণ করবে এবং কোন আলামত পেলে কি জব্দের কি ব্যবস্থা গ্রহণ করবে, 35 ক রিটেনের প্রশ্ন। এখন হচ্ছে 35 ক সীমান্ত এলাকায়, সীমান্ত এলাকায় 35 খতে বলছে সীমান্ত এলাকায় যদি মাদক অপপ্রচার প্রতিরোধ করতে চায় এবং অভিযান পরিচালনা করবে এবং আন্তঃ সংস্থা সমন্বয় করবে। এটা কিভাবে করবে, যেটা হচ্ছে আমরা কই গেল, এবং এই সরকার অধিদপ্তরের মাধ্যমে কি করবে, নিয়ন্ত্রণ শাখা ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন প্রতিষ্ঠা করতে পারবে। এগুলো তো আমরা দেখলেই আসলাম। ও এগুলো তো দেখে আসছি না, 35 ক এগুলো তাই তো বলি। হ্যাঁ, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে অভিযান পরিচালনার ক্ষেত্রে কি করবে, বাংলাদেশের মাদকের অবৈধ অনুপ্রবেশ যাতে অবৈধ অনুপ্রবেশ না করতে পারে, চোরাচালান, পাচার, পরিবহন এবং বিস্তার প্রতিরোধ জাতীয় অগ্রাধিকারমূলক এগুলো কার্যক্রম হিসেবে গণ্য করা হবে। এবং সীমান্ত এলাকার কার্যক্রমগুলোকে এখানে কথা বলছে। অধিদপ্তরের ক্ষমতাপ্রাপ্ত যারা কর্মকর্তা থাকবেন, কর্মচারী যারা থাকবেন, এলাকা আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন স্থলবন্দর, নৌকা বন্দর এবং বিমানবন্দর এবং মাদক পাচার ঝুঁকিপূর্ণ যে সকল এরিয়া থাকবে, রেড জোন হিসাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে, নজরদারি করবে, অভিযান তল্লাশি জব্দ করে তদন্ত কার্য পরিচালনা করবে এবং সীমান্ত নিরাপত্তার জন্য দায়িত্ব বাহিনী অধিদপ্তর প্রয়োজনীয় নিরাপত্তা তথ্যের সহায়তা প্রদান করতে পারবে। এটা থেকে প্রশ্ন আসতে পারে যে সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে কি কি কার্যক্রম, কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এই 35 খ থেকে। সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে 35 খতে এই অভিযান পরিচালনা আন্তঃ সংস্থার সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা যাবে। এটা একটা এমসিকিউ, এখানে 10টা আছে, একটু দেখে নিন। তারপর হচ্ছে ডগ স্কোয়াড গঠন, যেটা বলছিলাম, ডগ স্কোয়াড গঠন করবে, পরিচালনা করবে, ব্যবহার করবে মাদক সংক্রান্ত। এটা তো বললামই যে মাদক দ্রব্য প্রতিরোধ, শনাক্তকরণ, তল্লাশি, উদ্ধার, এই ক্ষেত্রে আইনানুগ কার্যক্রমকে অধিকতর যাতে কার্যকর করার জন্য নিজস্ব ডগ স্কোয়াড গঠন করবে এবং পরিচালনা করবে। ডগ স্কোয়াডে বিমানবন্দর, সমুদ্র বন্দর, যেগুলো স্থল, ডাক, কুরিয়ার, সমুদ্রের সেবা কেন্দ্রে, গুদাম, যানবাহন, ত্বরণ, এইসব জায়গায় তল্লাশি ক্ষেত্রে যে কোনো স্তর ব্যবহৃত হবে। এবং এই ডগ স্কোয়াডের কুকুর যারা থাকবে, পরিচালনকারী কর্মকর্তা যারা থাকবে, ইউনিটে কুকুর ক্রয়, বিক্রয়, চিকিৎসা, এগুলো নিরাপত্তার ক্ষেত্রেও প্রশিক্ষণ, এগুলো বিধি ধারায় কিন্তু কার্যক্রম পরিচালনা হয়। লেটার লেস ইম্পর্টেন্ট, জাস্ট এমসিকিউ দেখে নিবেন, আর কিছু দরকার নেই। এখন যা আছে পরে বলছিলাম, এগুলার দরকার নাই। আপনাদের মাদকের আইনের আলোচনা শেষ। এখানে যা আছে এখান থেকে একটু এক দুটো এমসিকিউ আছে, এগুলো একটু করে নিন। যে একটা কতদিনের ভিতরে কি কি করবে, 3টা এমসিকিউ আছে, একটু করে নেবেন। এখানে আর কোনো কিছু নেই আমার কাছে মনে হলো, এর বাইরে কিছু নাই। মাদকের সংশোধনী নাই। কঠিন, কঠিন না সহজ?